আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সমতল মিতির বা লেবেলিং এর উদ্দেশ্যগুলো সম্পর্কে জানবো। তাহলে এখানে প্রথমেই আসো আমরা দেখি এখানে কয়টা উদ্দেশ্য আছে। তাহলে এখানে টোটাল দেখা যাচ্ছে আমাদের 11টা উদ্দেশ্য আছে। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কি বলছে, বিভিন্ন বিন্দু বা বস্তুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা জানার উদ্দেশ্যে। তাহলে আমরা ধরো এখানে একটা বস্তু আছে, আবার এখানে একটা বস্তু আছে, বা ধরো এটা একটা তল, এটা একটা তল। এখন এই দুই তলের মাঝখানের যে উচ্চতা বা গভীরতার যে যে তোমার হচ্ছে ডিস্টেন্স বা উচ্চতা বা গভীরতা, এটাকে আমরা বলবো হচ্ছে কি আপেক্ষিক উচ্চতা বা গভীরতা। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি। আর এটা হচ্ছে আমাদের আপেক্ষিক এলিভেশন। তাহলে এই আপেক্ষিক এলিভেশন জানার উদ্দেশ্যে আমরা কি করব? লেভেলিং করব। তাহলে 2 নাম্বার কি বলছে দেখো, বিভিন্ন প্রকল্পের জন্য যেমন সড়ক, রেলপথ, সেচ খাল ইত্যাদি মাটি কাটা বা মাটি ভরাটের জন্য মাটির পরিমাণ নির্ণয়ের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এস্টিমেটিং, এখন যারা আমরা 3 এবং 4 বা 5 অধ্যায়গুলোতে তোমরা দেখবা যে সেখানে মাটির গাছের পরিমাণ আছে, সেখানে আমরা মাটির গাছ নির্ণয় করার জন্য কিন্তু লেভেলিং করতে হবে। তাহলে ধরো আমরা একটা রাস্তা তৈরি করব। তাহলে সেটার ক্ষেত্রে ধরো এই জায়গাতে আমরা রাস্তা তৈরি করব। এটা ধরো একটা এলাকা বা একটা জায়গার এরকম উঁচু নিচু। তাহলে এই জায়গায় যদি আমরা রাস্তা নির্ণয় করতে চাই, রাস্তা তো আমরা আর এইভাবে উঁচু নিচু করে তৈরি করবো না। রাস্তা কি করবো? আমরা সমতল করে তৈরি করব। তাহলে সেক্ষেত্রে ধরো আমাদের এই সারফেসে আমরা রাস্তাটা তৈরি করব, এই সারফেসে। ঠিক আছে? তাহলে এখন এই সারফেসে রাস্তা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? লেভেলিং যন্ত্র দ্বারা দেখতে হবে এই সারফেস থেকে কোন জায়গাটা কতটুকু উঁচুতে বা কতটুকু নিচুতে আছে। এটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কোথায় থেকে মাটি কেটে ফেলতে হবে বা কোথায় মাটি ভরাট করতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং সেখান থেকে আমরা কতটুকু মাটি কেটে ফেলতে হবে এবং কতটুকু ভরাট করতে হবে সেটাও নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো, আমাদের এখানে যেহেতু উঁচু আছে আমাদের সারফেস থেকে জায়গাটা, তাহলে এই অংশটুকুর মাটি আমাদের কাটাই করতে হবে। এবং এখানে দেখো, এখানে কিন্তু এই অংশটুকু নিচু, সারফেস থেকে এই সারফেস থেকে এই অংশটুকু কিন্তু নিচু, তাহলে এই জায়গায় আবার আমাদের মাটি দিয়ে ভরাট করতে হবে। এভাবে সেম, যেখানে উঁচু নিচু আছে সেখানে কাটাই এবং ভরাটের কাজ করার জন্য আমাদের আহ ভরাটের কাজে মাটির পরিমাণ নির্ণয় করার জন্য আমরা লেভেলিং করি। এরপর 3 নাম্বার উদ্দেশ্য আছে কি দেখো, 3 নাম্বার উদ্দেশ্য হলো বিভিন্ন প্রকল্প, এখানেও যেমন সড়ক, রেলপথ, সেচ খাল, পানি সরবরাহ লাইন, সিওয়ারেজ লাইন ইত্যাদির বাস্তবায়নের উদ্দেশ্যে। আচ্ছা, ধরো আমরা বিভিন্ন প্রকল্প যে আমাদের হাতে থাকে সিভিল ইঞ্জিনিয়ারদের, যেমন ধরো রাস্তা তৈরি, বাড়ি তৈরি, বা ধরো কোনো একটা সেচ খাল তৈরি করতেছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যে জায়গায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করব সেই জায়গাগুলো তো ধরো একদম আমরা এরকম প্লেন সমতল পাবো না, তাই না? সেগুলো কিন্তু এরকম উঁচু নিচু থাকবে। বা ধরো এক প্রান্ত, আমরা একটা জমি পাইছি, সেই জমির এক প্রান্ত অনেক উঁচু আর এক প্রান্ত অনেক নিচু, সে জায়গায় তো আমরা বিল্ডিং তৈরি করতে পারবো না। তাহলে সেই জায়গাগুলো লেভেল করার জন্য আমরা ধরো একটা লেভেলিং সারফেস নিব বা ফরমেশন লেভেল নেব। সেই ফরমেশন লেভেল থেকে আমরা পৃষ্ঠটাকে সমতল করে তারপর সেখানে আমরা প্রকল্পের কাজ শুরু করব। তাহলে এই সমতল করার কাজে কিন্তু আমরা লেভেলিং ব্যবহার করব, লেভেলিং এর পদ্ধতিগুলা। এরপর দেখো কি বলছে, 4 নাম্বার হয়েছে কন্টুর নকশা তৈরি, জলাধারের পানি ধারণ ক্ষমতা নির্ণয়, খাল, নদী ইত্যাদির ক্যাচমেন্ট এলাকার পরিমাণ নির্ধারণের জন্য আমরা এই লেভেলিং করে থাকি। তাহলে দেখো, কন্টুর নকশা কি? কন্টুর নকশা হচ্ছে আমরা একটা নকশা দেখি যে এরকম আমাদের ড্রয়িং শিটে এরকম করে নকশা অঙ্কন করা থাকে, দেখবে যে বিভিন্ন জমির এরকম করে নকশা অঙ্কন করা থাকে। এরকম করে জমির বিভিন্ন নকশা থাকে, দেখছো কিনা তোমরা আমি জানি না, কিন্তু খেয়াল করে দেখবা যখন জমি পরিমাপ করে তখন জরিপকরদের কাছে এরকম নকশা থাকে, এরকম দাগ দেওয়া থাকে, দাগ দেওয়া দাগ দেওয়া, এরকম নকশা থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক নকশা। এখানে কিন্তু আমরা শুধু কি করতে পারি? দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করতে পারি, অর্থাৎ একটা জমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি শুধু এখান থেকে, বা ক্ষেত্রফলটুকু আমরা এখান থেকে দেখতে পারি। কিন্তু কন্টুর ম্যাপের ক্ষেত্রে কি হবে? কন্টুর ম্যাপের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম হবে। কন্টুর ম্যাপে আমরা কোনো স্থান কতটুক উঁচুতে, বা ধরো কন্ট্রোল ম্যাপটা কি রকম হবে, ধরো একটা জায়গা, সে জায়গাটা কতটুক এরকম উঁচুতে আছে বা কতটুক নিচুতে আছে, এরকম ধরো আমরা এখানে সেগুলোর উচ্চতা সহ জানতে পারবো। তাহলে এরকম এখানে গভীরতাও জানতে পারবো। তাহলে কন্টুর নকশাতে আমরা ত্রিমাত্রিক নকশা, এই নকশায় আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই আমরা দেখতে পারবো। আচ্ছা, তাহলে কন্টুর নকশা বুঝলে জলাধারের পানি ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারবো, সেটা আমরা
এখানে লেভেলিং লেভেলিং করে নির্ণয় করতে পারবো। এরপরে আছে হচ্ছে খাল এবং নদীর ক্যাচমেন্ট এলাকা পরিমাণ নির্ণয়। ক্যাচমেন্ট এলাকা হচ্ছে ধরো বৃষ্টি যখন হয় তখন, বা বৃষ্টি যখন হয় তখন ধরো একটা তোমার বৃষ্টির পানিগুলো কিন্তু গড়িয়ে একটা খালে যায় পড়ে বা ড্রেনে যায় পড়ে। এখন ধরো একটা পুকুর আছে এখানে এরকম। আচ্ছা, ধরো তোমাদের ক্যাম্পাসের এক পাশে পুকুর আছে, আর পুরা ক্যাম্পাসের পানি, যেহেতু ক্যাম্পাসের তোমার এক পাশ উঁচু থাকবে এক পাশ নিচু থাকবে, তাহলে পানিগুলো কি একদিকে প্রবাহিত হবে? প্রবাহিত হয়ে ধরো এখানে একটা পুকুর আছে তোমাদের ক্যাম্পাস, ধরো এটা এটা ধরো আমাদের ক্যাম্পাসের এরিয়া। এদিক দিয়ে ধরো আমরা গেট দিয়ে আমরা ঢুকি। তাহলে ধরো যখন বৃষ্টি আসবে তখন আমাদের এখানে একটা ধরো পুকুর আছে। হ্যাঁ, তাহলে যখন বৃষ্টি আসবে তখন এই পুরো ক্যাম্পাসের পানিগুলো গড়াইয়া যায় এই পুকুরে পড়বে। হ্যাঁ, তাহলে এই পুকুরে যে এলাকাটুকু বা যতটুকু এলাকার পানি গড়ে এসে এই পুকুরে পড়বে, এই পুকুরের জন্য হচ্ছে সেটাই ক্যাচমেন্ট এলাকা। অর্থাৎ যতটুকু এলাকার পানি এই পুকুরে এসে পড়বে সেটাই হচ্ছে এই পুকুরের ক্যাচমেন্ট এলাকা। তাহলে তোমরা আসলে আশা করতেছি ক্যাচমেন্ট এলাকা কি বা ক্যাচমেন্ট এরিয়া কি সেটাও তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা পরের উদ্দেশ্যতে চলে যাই। এরপর পানি নিষ্কাশন। তারপর আছে পয়নালির ক্ষেত্রে উপত্যকা ও অধিত্যকার আয়তন নিরূপণের মাধ্যমে শিয়রজের প্রয়োজনীয় আকৃতি নির্বাচন ও ডিজাইন এর উদ্দেশ্যে। আচ্ছা, ধরো আমরা যখন পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করব তখন কি করতে হবে? ধরো এরকম আছে এলাকা, এরকম উঁচু নিচু আছে, তাহলে আমরা যদি এখন ড্রেনও যদি এরকম উঁচু নিচু করে দেই, সেক্ষেত্রে কি পানি কি প্রবাহিত হবে? পানি তো এখানে এসে আটকে যাবে। এই উঁচুত কি পানি উঠবে? পানি তো উঠবে না। পানি কি যাবে? পানি কিন্তু নিচের দিকে গড়াতে চাইবে, কিন্তু এখানে তো পানি উঠতে পারবে না। তাহলে এখানে পানি আটকে কিন্তু এই এলাকার মানুষের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ড্রেন লাইনগুলা বা পয়নালিগুলা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে পানি উঁচু দিক থেকে নিচুর দিকে গড়িয়ে যায়। তাহলে ধরো আমরা এখানে ড্রেনটা কিভাবে, এখানে যেহেতু উঁচু তাহলে এখানে আমরা বেশি করে খনন করে এই দিক দিয়ে ড্রেনটা নিয়ে যাব। আর দেখো এখানে আবার নিচু, এখানে আমাদের বেশি খনন করা লাগবে না, এখানে অল্প খনন করলে হবে। আবার এদিকে আসা আবার তোমার হচ্ছে উঁচু, তাহলে এখানে আবার বেশি করে খনন করতে হবে। অর্থাৎ ড্রেনটাকে উঁচু এলাকা থেকে নিচু এলাকার দিকে আস্তে আস্তে ঢালু করে নিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের পানিগুলো উম সুন্দরভাবে প্রবাহিত হতে পারবে, কোনো জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের লেবেলিং দরকার আছে। লেবেলিং করে আমরা কতটুকু ঢালে ড্রেনটা তৈরি করব সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এরপর আছে দেখো কি, রাস্তা, রেলপথ ইত্যাদির প্রস্তুত তল। প্রস্তুত তল হচ্ছে ফরমেশন লেভেল, অর্থাৎ যে তলের উপর আমরা কোনো প্রকল্প, যেমন ধরো বিল্ডিং বা রাস্তা, যেটাই ধরো যে তলের উপর আমরা নির্ণয় করব সেটাই হচ্ছে আমাদের ফরমেশন লেভেল বা প্রস্তুত তল। তাহলে ফরমেশন লেভেল সংস্থাপন এবং নিরীক্ষণের উদ্দেশ্যে তোমার হচ্ছে আমরা এই লেবেলিং করে থাকবো। ঠিক আছে, তাহলে ফরমেশন তল কি, ধরো এরকম একটা উঁচু নিচু জায়গা আছে। এই উঁচু নিচু জায়গা তো আর আমরা ধরো কোনো বিল্ডিং বা কোনো প্রকল্প বা কোনো রাস্তা তৈরি করবো না। সেক্ষেত্রে আমরা উঁচু নিচু জায়গাটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা তল তৈরি করব। সেই তলের উপর আমরা পরে প্রকল্পের কাজ শুরু করব। অর্থাৎ যে তল প্রকল্পের কাজ শুরু করার জন্য আমরা যে সমতল পৃষ্ঠ তৈরি করব সেটাই হচ্ছে আমাদের ফরমেশন লেভেল। এরপর দেখো 6 নাম্বারটা এখানে চলে আসছে। 6 নাম্বার হচ্ছে কোনো এলাকার সমতল মিতির কার্য সম্পাদনের জন্য দীর্ঘস্থায়ীভাবে বেঞ্চমার্ক স্থাপনের উদ্দেশ্য। আচ্ছা, বেঞ্চমার্ক বিষয়টা কি? বেঞ্চমার্ক হচ্ছে ধরো কোনো এলাকা অন্য এলাকা বা মিন সি লেভেল বা ডেটাম, ধরো কোনো একটা সারফেস থেকে কতটুকু উঁচুতে বা কতটুকু নিচুতে অবস্থান করতেছে, এটাই হচ্ছে তোমার ওই এলাকার একটা স্থায়ী কাঠামোতে বা ওই এলাকার একটা নির্দিষ্ট জায়গায় কাঠামো তৈরি করে সেখানে লিখে রাখা হয়। তাহলে ধরো আমাদের বাংলাদেশের যে বিভিন্ন এলাকা আছে, বগুড়া, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, এগুলা বিভিন্ন এলাকার উচ্চতা কিন্তু বিভিন্ন রকম। এখন এই উচ্চতা আমরা কিসের সাপেক্ষে নির্ণয় করব? উচ্চতা এখন আমরা তো এমনি একটা যে কোনো কিছু সাপেক্ষে নির্ণয় করতে পারি, কিন্তু একটা তো সাধারণ মাপ থাকা লাগবে যেটা আমরা সবাই ব্যবহার করব। তাছাড়া তো এক একজন এক এক মাপ ব্যবহার করলে আমরা কেউই বুঝতে পারবো না কে কোন জায়গার মাপ কিভাবে নির্ণয় করছে। তা সেক্ষেত্রে আমাদের করা হয় কি, আমাদের যে বঙ্গোপসাগর আছে উত্তর দক্ষিণ দিকে যে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের পানির যে গড় উচ্চতা, অর্থাৎ মিন সি লেভেল যেটাকে বলে, তাহলে মিন সি লেভেলের সমুদ্রের গড় উচ্চতা থেকে এই বিভিন্ন এলাকাগুলোর তোমার হচ্ছে উচ্চতা নির্ণয় করে ওই এলাকার, ধরো বগুড়ার কোনো একটা জায়গায় আহ, তোমার হচ্ছে একটা স্থায়ী কাঠামোতে এরকম লিখে রাখা হয় যে তোমার হচ্ছে বঙ্গোপসাগর থেকে বগুড়ার উচ্চতা ধরো 100 মিটার উপরের দিকে, উপরে। তাহলে বঙ্গোপসাগর থেকে আমাদের বগুড়া এলাকাটা 100 মিটার উপরে অবস্থান করতেছে। এই তোমার হচ্ছে কতটুকু উপরে অবস্থান করতেছে এটাই যে স্থায়ী কাঠামোতে বা যে কাঠামোতে লিখে রাখা হয় সেটাই হচ্ছে আমাদের বেঞ্চমার্ক। তাহলে এই
আমরা কতটুকু উঁচুতে আছি বা কতটুকু নিচুতে আছি এটা নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, লেবেলিং করা লাগবে। তাহলে এটাও একটা লেবেলিং এর উদ্দেশ্যের মধ্যে পড়তেছে। এরপর দেখো, এরপর আমাদের 6 নাম্বার গেল, বর্গীয় জ নাম্বার দেখো, প্রস্তাবিত উচ্চতায় কোনো এলাকার ভূমিকে সমতল আনায়নের জন্য। আচ্ছা, ধরো কোনো একটা এলাকা আছে, সেই এলাকাটা অনেক উঁচু নিচু। এখন তুমি ওই এলাকায় কোনো কিছু একটা ধরো প্রকল্প, কোনো কারখানা বা কোনো ধরো একটা রাস্তা বা কোনো একটা বিল্ডিং তৈরি করবা। তো সেক্ষেত্রে তোমার ধরো তুমি একটা আহ তোমাকে একটা প্রস্তাব করা হলো যে এই এলাকার উচ্চতা তুমি এইভাবে সমতল করো। তাহলে সেই এলাকার সমতল করার জন্য আমরা এই লেবেলিং ব্যবহার করে কোনো জায়গায় কতটুক মাটি কাটাই করা লাগবে, কতটুকু ভরাট করা লাগবে, করে আমরা ওই এলাকার জন্য প্রস্তাবিত উচ্চতায় একটা সমতল পৃষ্ঠ তৈরি করতে পারবো। এরপর দেখো, ঝ নাম্বারে আছে সর্বোচ্চ বন্যা সীমা নির্ধারণের উদ্দেশ্যে। এখন ধরো বিভিন্ন এলাকার বন্যার পানির উচ্চতা বিভিন্ন থাকে। তা এখন আমরা ধরো আহ যেগুলো ধরো আমাদের দক্ষিণের এলাকা, সেগুলোতে কিন্তু বন্যার পরিমাণ বা বন্যার পানি অনেক উঁচু পর্যন্ত ওঠে। আর কিন্তু আমাদের দেখবা যে উত্তরের দিকে কিন্তু পানি তেমন একটা ওঠেই না বললেই চলে। তো সেক্ষেত্রে আমাদের কোন এলাকায় কতটুকু বন্যার পানি কতটুকু সীমা পর্যন্ত উঠতে পারে, সেই সীমানা নির্ধারণ করার কাজেও আমরা লেভেলিং ব্যবহার করে থাকি। এরপর কি দেখো, ইও নাম্বার হচ্ছে বিভিন্ন নির্মাণ কার্য, যেমন সড়ক, রেলপথ, খাল, পানি সরবরাহ লাইন, তারপর আছে পয়নালী ইত্যাদির ঈপ্সিত ঢাল নির্ণয় করার জন্য। আচ্ছা, ধরো আমরা সড়ক, রেলপথ নির্ণয় করার জন্য যখন আমরা রাস্তার ঢাল নির্ণয় করব, সে ঢাল নির্ণয় করার কাজেও কিন্তু আমাদের এই লেভেল যন্ত্রটা বা লেভেলিং এর কাজ করতে হবে। এরপরে দেখো, আমরা যখন ভিত্তির মাটি খননের কাজে, এখানে কি বলছে, ভিত্তির মাটি খননের ভিত্তির তলের পৃষ্ঠকে সমতল পৃষ্ঠে আনয়নের জন্য। আচ্ছা, ধরো আমরা কোনো একটা কিছু তৈরি করব, সেটার আমাদের ভিত্তি দিতে হবে। ধরো বিল্ডিং তৈরি করব, সেই বিল্ডিং এর যখন আমরা ভিত্তি তৈরি করব, সেই ভিত্তির যে তোমার পৃষ্ঠটা আসছে, সেই পৃষ্ঠটাকে তোমাদের সমতল করার জন্য আমাদের এই লেভেলিং এর কাজ করতে হবে। ঠিক আছে, এখানে এত ভিন্ন বলতে বলছে। এছাড়াও উলম্ব তলে অন্যান্য পরিমাপ, যেমন ইমারতের প্লিন্থ লেভেল, ছাদ, মেঝে ইত্যাদির নির্মাণ কাজেও উদ্দেশ্যে সমতল মিতি ব্যবহার করা হয়। আচ্ছা, ধরো আমরা ছাদ ঢালাই করতেছি, ছাদ তো একটা আহ, নির্দিষ্ট লেভেলের তৈরি করতে হবে, সেই লেভেলটাও তো মাপার জন্য বা সমতল করার জন্য আমরা লেভেলিং করে থাকবো। আবার ধরো প্লিন্থ লেভেল নির্দিষ্ট উচ্চতায় আছে কিনা, সেটা তো পরিমাপ করার জন্য আমরা এই লেভেলিং এর কাজ করব। এছাড়াও আর কি কি আছে, মেজের কাজ করার জন্য আমাদের কি করতে হবে, লেভেলিং করতে হবে। কারণ অনেক সময় দেখবা যে ছাদে লেভেলিং কি জন্য করবো, ধরো ছাদের হচ্ছে তো সমতল করলে তো ছাদে বৃষ্টির পানি আটকে আটকে থাকবে। যখন বৃষ্টির পানি আটকে থাকবে তখন কি হবে, তখন কিন্তু এই বৃষ্টির পানির কারণে ছাদের ভিতরে যে আমরা রেইনফোর্সমেন্ট বা যে আরসিসি রড ইউজ করব, সেগুলো তোমার হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, ছাদটাকে একটা নির্দিষ্ট দিকে তোমার হচ্ছে উঁচু রেখে অপর প্রান্ত এরকম নিচু করে দিতে হবে। এক প্রান্ত উঁচু রেখে অপর প্রান্ত নিচু করে দিতে হবে, যাতে বৃষ্টির পানিগুলো গড়াইয়া এক পাশে দিয়ে বাহিরে পড়ে যায়। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা সমতল মিতির উদ্দেশ্যগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।